সো গাইজ, আগের এপিসোডে আমরা দেখেছি শাওয়ান আর তার সকল সাথীরা চারদিক থেকে ভয়ঙ্কর বিস্টস দ্বারা ঘিরে গিয়েছিল। ওগুলো ছিল রক্তপিপাসু আর অবিশ্বাস্য স্পিডে তাদের দিকে এগিয়ে আসছিল। প্রত্যেকের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কেউই বুঝতে পারছিল না যে এখন তারা কিভাবে বাঁচবে। ঠিক সেই সময় শাওয়ান দূরে একটি কেভ দেখতে পেল। দেরি না করে সবাই দ্রুত ভেতরে ঢুকে গেল। ইউনিয়ন তার ডিসাইপলস নিয়ে কেভের দরজা শক্ত করে বন্ধ করে দিল, কিন্তু বিস্টসগুলো অবিরত সেটাকে ভাঙার চেষ্টা করতে লাগলো। অন্যদিকে হুনিউ, জাইফ্যাং আর বাকি মেম্বার্স একটি আন্ডারগ্রাউন্ড টানেল বানিয়ে চুপচাপ এগিয়ে যাচ্ছিল। তারা এক্সট্রিম সতর্কতায় চলছিল যাতে কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু শাওয়ান বুঝে ফেলেছিল যে হুনিউ তাদের বেইটের মতো ব্যবহার করছে আর নিজে বোধি এনশিয়েন্ট ট্রিয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শাওয়ান আর তার সাথীরা সাহস দেখালো। একসাথে তারা নতুন পথ তৈরি করলো আর বিস্টদের সাথে লড়াই করে সামনে এগোতে লাগলো। হঠাৎ শাওয়ান দেখতে পেল সেই টানেল যেটাতে হুনিউ আর তার দলের পদচিহ্ন ছিল। সে সবাইকে নিয়ে ভেতরে ঢুকে গেল, কিন্তু তখনই একটি বিশাল বিস্ট কেভের মধ্যে ঢুকে পড়ল। পুরো টানেল কাঁপতে লাগলো। শাওয়ানের অ্যাটাকের অরা চারদিকে ছড়িয়ে গেল। হুনিউ আর অন্যরা বিস্টের আওয়াজ শুনে ভড়কে গেল। হেভেন ডিমন ফিনিক্স ট্রাইব আর হুন ক্ল্যানের মেম্বার্স ভয় পেয়ে গেল। হুনিউ রাগে বলে উঠল, এই শাওয়ান আর তার সাথীরা একেবারে ভূতের মতো। যতবার আমরা বাঁচতে চাই ততবার ওরা সামনে এসে পড়ে। ওরা আমাদের টানেলের সিল ভেঙে দিয়েছে। এখন বিস্টের ওয়েভও আমাদের পিছু নিয়েছে। এল্ডার্স, সব ভুলে যাও, ফুল পাওয়ার ইউজ করো, পথ ক্লিয়ার করো। এখন আর ঝামেলার ভয় নেই। এল্ডার্স তার আদেশ মানল। তারা দ্রুত এগিয়ে যেতে লাগলো আর সর্বশক্তি দিয়ে টানেল খুঁড়তে শুরু করলো। কিন্তু হুনিউ চাইনি তার পরিশ্রমের ফল শাওয়ান পাক। তাই সে পিছনে গিয়ে এনার্জি দিয়ে টানেলটা সলিড রক্স দিয়ে বন্ধ করে দিল, যাতে শাওয়ান আর তার দল ভেতরেই আটকা পড়ে যায় আর বিস্টসের শিকার হয়। জাইফ্যাং হেসে বলল, ভাই হুনিউ, তোমার ডিসিশন সত্যি ক্রুয়েল। একদিন তুমি একজন মহান লিডার হবে। হুনিউ ঠান্ডা কণ্ঠে বলে, আফসোস, আমি নিজের চোখে শাওয়ানকে কষ্ট পেয়ে মরতে দেখতে পারবো না। এবং সে তার সঙ্গীদের নিয়ে সামনে এগিয়ে গেল। ওদিকে শাওয়ান আর তার দল দ্রুত টানেলে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পথ বন্ধ দেখে সবাই থেমে গেল। কমান্ডার গু কোয়াং থামল না। সে প্রচণ্ড শক্তি দিয়ে পাথরের দেয়ালে ঘুষি মারল, কিন্তু কোনো ফল হলো না। দেয়ালটা এত সলিড ছিল যে ব্লাস্ট ছাড়া সেটা ভাঙা অসম্ভব। শাওয়ান রাগে বলল, এটা অবশ্যই ওই ক্ল্যানের লোকেদের কাজ। সোনার বলল, বিস্টসের ওয়েভ দ্রুত আমাদের দিকে আসছে। আমাদের কিছু করেই এখান থেকে বেরোতে হবে। কিংয়াং বলল, যদি আমরা দেয়াল ভাঙতে না পারি তাহলে বিস্টস আমাদের ধরে ফেলবে। ঠিক তখনই বিস্টস, যেগুলো ফাইট ম্যানিয়াক রেলমে ছিল, তারা চার পায়ে অবিশ্বাস্য স্পিডে সেখানে পৌঁছে গেল। ইউনিয়ন তার সাথীদের নিয়ে শিল্ড অ্যাক্টিভেট করল, কিন্তু সেটা এখন দুর্বল হয়ে পড়েছিল। বিস্টস খুব সহজেই সেটাকে ভেঙে ফেলল। না লান ইয়ানরান ইউনিয়নকে সামলাল, কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ফ্লাওয়ার সেক্টের বাকি মেম্বারসরাও ক্লান্ত হয়ে পড়েছিল। সবার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না এতগুলো ফাইট ভেনারেটেড বিস্টসের সাথে লড়াই কিভাবে সম্ভব হবে। হঠাৎ শাওয়ানের স্পেস রিং থেকে বোধি এনশিয়েন্ট ট্রিয়ের সিড বাইরে বেরিয়ে এলো। সেটা ভয়ানক এনার্জি রিলিজ করল, এত শক্তিশালী যে এক ঝটকায় সব বিস্টস মারা গেল। পথ এখন পরিষ্কার হয়ে গেল, কারণ সেই সিড এখন শাওয়ানকে নিজের মাস্টার হিসেবে স্বীকার করে নিয়েছে। অন্যদিকে ওয়ান ট্রাইব আর থ্যান্ডিমান ফনিক্স ট্রাইবের সদস্যরা ইতিমধ্যেই ট্রু এনশিয়েন্ট রিজনে প্রবেশ করে ফেলেছিল। চারপাশে ঘন কুয়াশা ছড়িয়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তবে কোথা থেকে যেন এক রহস্যময় সুবাস ভেসে আসছিল। কয়েক মুহূর্তের মধ্যেই তারা সবাই সেই বিশাল বোধি এনশিয়েন্ট ট্রির কাছে পৌঁছে গেল। গাছটা পাহাড়ের থেকেও উঁচু ছিল। তার মহিমা দেখে সবাই একদম থমকে গেল। বোধি এনশিয়েন্ট ট্রিয়ের জেটের মতো আলোকছটা পুরো ল্যান্ড ঢেকে দিয়েছিল। সবার মুখে তখন তৃপ্তির হাসি। এতদিনের কষ্টের পর অবশেষে তারা এই ট্রি পর্যন্ত এসে পৌঁছেছে। মনে হচ্ছিল আর মাত্র কয়েক কদম, তাহলেই এটার পাওয়ার তাদের হাতে চলে আসবে। কিন্তু হঠাৎ সেই বোধি এনশিয়েন্ট ট্রি থেকে এক অজানা এবং ভীষণ শক্তিশালী এনার্জি ফেটে বেরোল।
প্রথমে সবার মনে হলো এই এনার্জি তাদের স্ট্রেংথ দেবে, কিন্তু চোখের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল। তারা বুঝে গেল এখানে কিছু ভয়ানক গোলমাল আছে। ঠিক তখনই আকাশে 3টে রহস্যময় এনার্জি ফিগার্স দেখা গেল, যেন ঝড়ের মতো তাদের দিকে ধেয়ে আসছে। ভয়ে হান ইউ তার সাথীদের বলল, দ্রুত পিছিয়ে যাও, আর এক মুহূর্তে সবাই সরে গেল। তখন সামনে উপস্থিত হলো 3জন মানুষ। তাদের হাত অদ্ভুত ভঙ্গিতে নড়ছে, কারণ তারা আসলে বহু বছর আগে মারা গেছে এবং এখন তাদের দেহ পাপেটে পরিণত হয়েছে। এই পাপেটসগুলো রিফাইন করা হয়েছিল বোধি অ্যানশিয়েন্ট ট্রি দ্বারা। তাদের মধ্যে একজন ছিল হান ক্লানের অ্যানসেস্টার এল্ডার, যার শক্তি ছিল হাফ ফাইট সেন্ট রেলমে। তার চাপ এতই ভয়ঙ্কর ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেই হাফ সেন্ট রেলমের প্রেশার সবার ওপর বিরাট প্রভাব ফেলেছিল। কিছুক্ষণ পর যখন অরা একটু শান্ত হলো, তখন সবাই পাপেটের দিকে ভালো করে তাকালো। তখন মনে পড়ল যে ক্ল্যানের অ্যানসেস্ট্রাল রেকর্ডসে এক হাফ সেন্ট অ্যানসেস্টারের উল্লেখ আছে, যে 1000 বছর আগে এই ট্রি খুঁজতে এসে হারিয়ে গেছিল। নিঃসন্দেহে এটাই সে। হান ইউ হাত জোর করে বলল, অ্যানসেস্টার, আমি আশা করি আপনি আপনার ক্ল্যানের জন্য কোনো বিপদ তৈরি করবেন না, বরং আমাদের সাহায্য করবেন যাতে আমরা নিরাপদে এই বোধি এনশিয়েন্ট ট্রি এর ফরচুন অর্জন করতে পারি। কিন্তু অ্যানসেস্টারের দিক থেকে কোনো উত্তর এলো না। ঠিক তখনই হান ইউ পিছনে তাকিয়ে দেখে অনেক মানুষ দ্রুত তাদের দিকে আসছে। চমকে সে বলল, না, এটা তো শাও ইয়ান আর তার দল। ওদের জীবিত দেখে হান ইউর মুখে স্পষ্ট রাগ ফুটে উঠল। সে গর্জে উঠল, এই শাও ইয়ান সত্যি মারা যায়নি। হ্যাঁ, এখন বুঝতে পারছি, এর হাড় আসলে খুব শক্ত। শাও ইয়ানের দৃষ্টি সোজা পড়ল হান ইউ আর জাইফংয়ের ওপর। সে বুঝে গেল যে হান ক্লান আর থ্যান্ডিম্যান ফনিক্স ট্রাইব অনেক আগে থেকেই একসাথে কাজ করছে। এরপর শাও ইয়ান তাকালো সেই হাফ সেন্ট পাপেটসদের দিকে, আর তৎক্ষণাৎ বুঝে গেল এদের কারণেই এতদিন সবাই এখানেই আটকে আছে, সামনে এগোতে পারেনি। সে জোরে বলে উঠল, আমরা বহু কষ্টে এখানে এসেছি, আর তোমরা এতদিন ধরে শুধু থেমে আছো। তোমাদের কি সামনে এগোবার সাহস নেই? হুন ইউ যে এখনও শাও ইয়ান আর তার দলকে বেইটের মতো ব্যবহার করতে চাইছিল, মিষ্টি গলায় জবাব দিল, প্রত্যেকেই এই বোধি এনশিয়েন্ট ট্রিকে পেতে চায়, তাই আমরা সবাই শুধু অপেক্ষা করছিলাম যাতে একসাথে এগোনো যায়। শাও ইয়ান মুচকি হেসে তিরস্কার করে বলল, আমার তো মনে হচ্ছে তুমি একা সামনে এগোনো সাহসী রাখো না, সেই জন্যই এখন শুধু মিষ্টি কথায় সময় কাটাচ্ছ। হুন ইউ হেসে জবাব দিল, কেন হাসবো না? তুমি তো একেবারে বোকা। এ 3টে হাফ সেন্ট পাপেটসের মধ্যে একজন আমাদের হুন ক্ল্যানের অ্যানসেস্টার। সে আমাদের পক্ষেই আছে, তার সিকিউরিটিতে আমাকে আঙুলও তুলতে হবে না। কিন্তু শাও ইয়ান তার কথা কেটে দিয়ে বলল, আমার কিন্তু মনে হয় না তোমাদের অ্যানসেস্টার তোমাদের রক্ষা করবে। এই অবস্থায় দেখে মনে হচ্ছে বরং তোমাদের নিজেদের অ্যানসেস্টারের সাথেই লড়তে হবে। হুন ইউ তেতে উঠল, কিন্তু জবাব দিতে পারল না, কারণ শাও ইয়ানের কথাই সত্যি ছিল। ঠিক তখন কিংলিং এক অদ্ভুত অনুভূতি পেল। সে দ্রুত শাও ইয়ানের কাছে এসে বলল, কিছু একটা গন্ডগোল আছে। আমি এই গাছের ভেতরে এক ঠান্ডা ধূসর রঙের এনার্জি দেখতে পাচ্ছি। এটাই গাছের বাকি এনার্জি থেকে সম্পূর্ণ আলাদা, মানুষের নেগেটিভ ইমোশনসের মতো লাগছে। শাও ইয়ান গম্ভীর হয়ে মনোযোগ দিল। তাকিয়ে সেও সেই ধূসর আওরা দেখতে পারল। সে ভাবতে লাগলো, এই গাছই তো এই হাফ সেন্ট পাপেটস তৈরি করেছে। আমরা যদি কাছে যাই তাহলে এরা নিশ্চয়ই আমাদের আক্রমণ করবে। তখনই তার চোখে পড়ল হুন ইউ আর জিয়া ফ্যাং এতক্ষণ ধরে সামনে এগোয়নি, কারণ এই কারণেই তারা ভয়ে থেমে আছে। তাই শাও ইয়ান সিদ্ধান্ত নিল, যদি একা এগোনো সম্ভব না হয় তাহলে আমাদের একসাথেই কাজ করতে হবে। কমান্ডার কিং ইয়াংও বুঝে গেল শাও ইয়ানের উদ্দেশ্য। সে গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, তুমি সত্যি এটা করতে চাইছো? শাও ইয়ান দৃঢ়ভাবে জবাব দিল, আর কিং ইয়াং তার সঙ্গে একমত হল। শাও ইয়ান এক ধাপ এগিয়ে উচ্চস্বরে বলল, এখানে উপস্থিত সবাই আমার কথা শোনো। সামনে যে 3টে হাফ সেন্ট পাপেটস আছে, একা কোনো গ্রুপের পক্ষেই তাদের সামলানো অসম্ভব। তাই সবচেয়ে ভালো হবে আমরা একসাথে লড়াই করি এবং একে একে এই পাপেটসদের ধ্বংস করি। তোমরা দুজন কুকুরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছো, কি ভাবছো? হুন ইউ মনে মনে বিড়বিড় করল, আসল সত্যি হলো আমি নিজেও জানি না আমার অ্যানসেস্টার আমার বিরুদ্ধে কি অবস্থান নেবে। আপাতত আমাকে এই ছেলেটার কথা মানতে হবে, কিন্তু সঠিক সময় পেলেই আমি ওদের সবাইকে ধ্বংস করব। তারপর সে বাইরে থেকে মিষ্টি গলায় বলল, আমার ক্ল্যান ভাই শাও ইয়ানের আদেশ মানতে প্রস্তুত, চলো সবাই মিলে চেষ্টা করি।
এরপর শিয়াওয়ান জিয়াফেং এর দিকে তাকিয়ে বলল, তোমাদের হেভেন ডিমন ফিনিক্স টাইপের কি ইচ্ছা? জিয়াফেং বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আমরাও একসাথে কাজ করতে প্রস্তুত। হুন ইউ বলল, আমি আমার হান ক্ল্যান অ্যানসেস্টারের পপেট সামলাবো, তোমরা বাকিগুলো আমাদের উপর ছেড়ে দাও। শিয়াওয়ান আবার জিয়াফেং এর দিকে তাকিয়ে বলল, তুমিও নিজের মতো করে একটা পপেট বেছে নাও, কারণ সেই 3 পপেটসের মধ্যে একজন ছিল হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবের পূর্বপুরুষ। তাই জিয়াফেং জবাব দিল, আমি আমাদের ট্রাইবের হাফ সেইন্ট পপেট বেছে নেব। শিয়াওয়ান সামনে এগিয়ে সবার উদ্দেশ্যে বলল, এখন আমাদের মধ্যে কাজের ভাগ হয়ে গেছে, তাই আর দেরি না করে চলো কাজে নেমে পড়ি। আর এর সাথে এই এপিসোড শেষ হলো। সো গাইজ, আজকের জন্য এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। হ্যাভ এ নাইস ডে অ্যান্ড গুড বাই।